সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সভাপতি প্রফেসর ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। বাম দিকে আছেন 24-এর গণ অভ্যুত্থানের রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব এনসিপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 7 ডিসেম্বর 2025। বিগত শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের ঠিক এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 বন্দুকযুদ্ধে 1 ঘণ্টায় 3 জন নিহত। 2011 সরকারের বক্তব্য গ্রহণ করেনি বিশ্বব্যাংক, পদ্মা সেতু দুর্নীতি। 2012 দিনভর আতঙ্ক, জামাতের হরতালে বিএনপির সমর্থন। 2013 অবরোধে কাবু দেশ, পুলিশের গুলি ও সংঘর্ষে নিহত 10। 2014 এনসিটিবির সাবেক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে দুদক। 2015 নির্বাচন সুষ্ঠু হলে 80 ভাগে জয়ী হবে বিএনপি। 2017 পুরনো পথে হাঁটছে ইসি। 2018 মামলার হিসেব দিতে ক্লান্ত বিএনপি নেতারা। 2019 পেঁয়াজ সংকট সৃষ্টি করে কোটি কোটি টাকা হাতিয়েছে সরকার দলীয় সিন্ডিকেট। 2021 সড়কের দুর্নীতিকে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা। 2022 খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোস্ট। শুরুতেই যাচ্ছি তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 2010 সালে একটি খবর বন্দুকযুদ্ধ নিয়ে। বন্দুকযুদ্ধ যে যুদ্ধ রাষ্ট্রীয় বাহিনীর সাথে সাধারণ জনগণের হয় বা নাগরিকের, সেই যুদ্ধে প্রায় মরতে শুনেছি আমরা। সাধারণ জনগণ মরছে, কোনো রাষ্ট্রীয় বাহিনী কোনোদিন সামান্য আহত হয়নি। 2010 সালের আজকের এই দিনে একটি ঘটনা, 1 ঘণ্টায় 3 জন বন্দুকযুদ্ধে নিহত। এ যুদ্ধ কার সাথে কার যুদ্ধ, কার অস্ত্র কার বুকে চালানো হচ্ছে, এবং এই যে বন্দুকযুদ্ধ নামটি, এই নামটি কে কাকে দিয়েছে, কে এটিকে লেজিটিমাইজ করেছে যে এটি বন্দুকযুদ্ধ, যে রাষ্ট্র এটি লেজিটিমাইজ করে সেই রাষ্ট্রের কি নাম দেবেন? প্রতিপক্ষকে সাপ্রেসড করার জন্য যা করা প্রয়োজন সেটাই কিন্তু করেছে, এবং সেভাবেই নাম দিয়েছে বন্দুকযুদ্ধে নিহত। এটা কিন্তু এমন ছিল না যে একটা সময় আমরা দেখেছি র্যাবের যে পুনর্গঠন হয়েছিল সেটার একটা পারপাস ছিল যারা টেরোরিস্ট হয়তো দীর্ঘ সময় দীর্ঘ শত্রুতার কারণে আইনের ফাঁকফোকর দিয়ে রাষ্ট্রচিহ্নিত এবং বিভিন্ন সোর্স থেকে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন বিশ্লেষণের পর যাদেরকে আসলে চিহ্নিত করা হয়েছে যে যারা টপ টেরর, তাদের ক্ষেত্রে, কারণ এই ঘটনাগুলো ঘটেছে এমনভাবে এক্স্যাক্টলি তারা বেসিক্যালি হচ্ছে আইনের ফাঁক ফোকর দিয়ে আগে বেরিয়ে যেত, এবং এরা যাতে এভাবে আইনের এই ফাঁক ফোকর দিয়ে বের না হতে পারে তখন কিন্তু ওই র্যাবের মাধ্যমে যেটা বন্দুকযুদ্ধের কথা বলে। বন্দুকযুদ্ধ ঠিক না মিথিল ভাই, আমি বিরোধিতা করব। তাদেরকে ধরবার জন্য যদি লেথল উইপন ব্যবহার করার
প্রয়োজনীয়তা একান্ত হয়ে যায়, জরুরি হয়ে যায়, তখন ব্যবহার করা যেত। এক্স্যাক্টলি, এইটাকে আসলে প্রতিটা জিনিসেরই আপনি দেখেন একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আমরা সেটাকে কিভাবে ব্যবহার করছি, যেটা নিয়ে প্রায়ই বলতে শোনা যায়, আসলে র্যাপ কারা করেছিলেন। সকাল থেকে যে চাকুটা, যে নাইফটা আমরা ব্যবহার করি, এটা দিয়ে কিন্তু আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজ করছি, মাছ, ফল, সবজি সব কিছু কাটছি। আবার এই ছুরিটা দিয়ে কিন্তু আমরা মানুষ মারছি। এখন কিন্তু র্যাবের যে গঠন হয়েছিল, সেটা পারপাস কিন্তু হয়েছিল যে আমরা নিত্যদিনে যে আবর্জনাগুলো হবে, সে আবর্জনাগুলো যাতে আমরা পরিচ্ছন্ন করতে পারি, সেটারই একটা উদ্দেশ্য ছিল। কিন্তু সেটাকে কিভাবে মিসইউজ করেছে পরবর্তীতে আমরা ফ্যাসিস্ট সরকার দেখেছি কি করেছে। যেটা বললেন যে প্রতিপক্ষ, যে সে হয়তো তাদের দুর্নীতি, তাদের ফ্যাসিস্ট কর্মকাণ্ড নিয়ে যে কথা বলছে, তাকেই কিন্তু হত্যা গুমের মাধ্যমে এটা জবাব দিয়েছে। তার মানে হচ্ছে ব্যাটল গ্রাউন্ড হচ্ছে বাংলাদেশ। এক্স্যাক্টলি, এটা সিভিলিয়ানদের টাকা নিয়ে সিভিলিয়ানদেরই সাপ্রেসড করার জন্য এগুলো ব্যবহার করেছে রাষ্ট্রীয়ভাবে। জনগণের সাথে রাষ্ট্রের যুদ্ধ। এক্স্যাক্টলি, তার মানে এখানে কি গৃহযুদ্ধ ছিল? আপনি সামারাইজ করে দিয়েছেন। আসলে ব্যাপারটা ছিল তাই, রাষ্ট্রের সাথে জনগণ কারা? যারা চাটুকার ছিল, যারা এই সাপ্রেস মেনে নিয়েছে, তাদের সাথে না। কিন্তু যুদ্ধটা ছিল যারা কথা বলেছে, যারা প্রতিবাদ করেছে, যারা সত্যটা বলার চেষ্টা করেছে, যারা অধিকার চেয়েছে, যারা সাদাকে সাদা বলতে চেয়েছে, যারা স্বৈরাচারকে স্বৈরাচার বলতে চেয়েছে, যারা ভালোকে ভালো বলতে চেয়েছে, তাদেরকে কিন্তু সাপ্রেস। তাহলে ওই রাষ্ট্রের কি নাম দিবেন আপনি? ফ্যাসিস্ট। আপনি একটু আগে উপস্থাপনে যে কথা বলেছেন, ইটালি, মুসোলিনি, হিটলারের কথা বলেছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু স্ট্রেংথ ছিল, রিজন ছিল, দে বিকেম ডিক্টেটর। বাট ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আসলে আমি কোনো ভালো দিক দেখি না। যে প্রত্যেকটা ফ্যাসিস্টদের, আপনি দেখেন ইতিহাসে ফ্যাসিস্টদের মধ্যেও কিন্তু হিটলারেরও এক ধরনের গুণ ছিল, তিনি প্রচন্ড রকমের দেশপ্রেমিক ছিলেন। তিনি তার স্বজাতিকে ভালোবাসতেন এবং স্বজাতিকে সেরা জাতি হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি তিনি চেষ্টা করেছেন। পাশাপাশি দেখেন হিটলার যে কথাটা একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, উনি জুইশদের মারার ব্যাপারে নিয়ে প্রশ্ন উঠেছিল, এভাবে একটা জাতিকে নিধন করা যাবে না। ওনার কিন্তু একটা স্টেটমেন্ট ছিল, আমি চাইলে জুইশ নিধন করতে পারতাম, কিন্তু কিছু রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য, এবং পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে এই জাতিটা কতটা বিধ্বংসী ছিল, কতটা জঘন্য ছিল। এবং এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি কিছু এখনো রেখে গেছে, কিছু রেখে গেছেন, যাতে ভবিষ্যৎ বাংলাদেশের জনগণ বুঝতে পারে হু ওয়াজ শি। একই দেখেন, আমরা এক্সাম্পল পাচ্ছি প্যালেস্টাইনের ক্ষেত্রে, জুসটা কি করছে। বাংলাদেশেও কিন্তু কিছু রেখে গেছে এজন্য যে ওরা কতটা ভয়ঙ্কর, এবং ওদেরকে যদি আমরা প্রপারলি নিধন না করতে পারি, আমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। মিথিল ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো, ফরিদুল হক, কিছু রেখে গেছে, যাদেরকে রেখে গেছে তাদেরকে নরমালাইজ করবার জন্য এক ধরনের রাজনৈতিক রেটরিক দাঁড় করানো হচ্ছে। এই রেটরিক আপনার সামনে হচ্ছে, আমার সামনে হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এটিকে মাঝে মাঝে রিসিভও করছে। পরিস্থিতি যদি এরকম হয়, তাহলে কি ওই উদাহরণ থেকে যাবে, না এখানে আরো স্প্রেড করবে, ভবিষ্যৎ রাজনীতিটা আরো বিষাক্ত হয়ে যাবে? পলিটিক্যালি যে কোনো রেটরিক ব্যবহার করা, এইটা খুবই সেন্সিটিভ। ফ্যাসিস্টরা যে ধরনের রেটরিক ব্যবহার করে, আমরা যদি একই ধরনের রেটরিক ব্যবহার করি, ওই একই মনস্তত্ত্ব দিয়ে ডেমোক্রেসি আসলে আমরা করতে পারবো না। ফ্যাসিবাদের উপশম আসলে কি? ডেমোক্রেসি, অন্য কিছু নাই, আমার জানা নেই। যদি জানা থাকতো তাহলে আমি হয়তো সেটাই করতাম। এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওরকম কিছু। ডেমোক্রেসির জায়গাটা কি? ডেমোক্রেসির জায়গাটা হচ্ছে যে আপনি যে কোনো কিছু করবেন একটা সিস্টেমেটিক ওয়েতে। আইনের শাসন লাগবে, আপনার হচ্ছে যে শাসন মানে বিচার লাগবে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি করবেন। এখন ধরেন আপনি যখন নিধনে যাবেন, এই নিধন তো আমরা ধরেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আমরা দেখেছি, নির্মূল আর নিধন আমার কাছে কাছাকাছি মনে হয়। একই। কিন্তু আবার এটাও ঠিক, ফ্যাসিবাদকে আপনার ডিল করতে পারতে হবে, ফ্যাসিবাদদের ডিলিংসের জায়গাটা কি? জায়গাটা হচ্ছে প্রথমত ফ্যাসিবাদকে আপনাকে চিহ্নিত করতে পারতে হবে, এবং আপনার নিজের ভেতরে ফ্যাসিবাদ আছে কিনা সেটা আপনাকে বুঝতে পারতে হবে। মানে ধরেন ফ্যাসিবাদের আতুরঘর বলা হয় ইতালিকে আতুরঘর বলা হয়। ইতালিতে সম্ভবত মুসোলিনি পতনের ১ দশক না হলে ৫-৭ বছর পরে আপনার ইতালির ওই সময়কার সবচেয়ে বড় যে চলচ্চিত্রকার যে সিনেমা তৈরি করতেছে, সেই সিনেমাতে দেখানো হচ্ছে যে মুসোলিনির শাসন ভালো ছিল।
ইতালিতে কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু আবার ইতালিতে মুসোলিনির শাসনের সময় ইতালির বিরোধী দলীয় একজন নেতা উনি বলছেন যে ফ্যাসিবাদকে ধ্বংস করে ফেলতে হয়। এখন এই ধ্বংসের প্রক্রিয়াটি, ধ্বংস বললে আমরা মনে করি যে ভ্যান্ডালিজম করা, ব্যাপারটা কিন্তু এইভাবে না। কালচারাল ওয়েপেনকে কি ভ্যান্ডালিস্ট করা যায়? মানে ওইটা কি ওইভাবে ধ্বংস করা যায়? এটা ডিবাঙ্ক করতে হয়। সো দিস ইজ এ ডিফারেন্ট ওয়ে। কিংবা ধরেন আমাদের এখানে শিবির করা কিংবা ধরেন ছাত্রদল করা, এইটা করা মানে হইতেছে এরকম একটা মনস্তত্ত্ব ছিল, ওকে যদি পুলিশ গুলি করে মেরে ফেলে তাহলে কোনো অসুবিধা নেই। আপনার এখানে আমি যেটা দেখলাম যে আপনি গত এই তারিখে 2013 সালে সম্ভবত কোনো একটা মানে মিছিল কিংবা প্রটেস্টের মধ্যে পুলিশ গুলি করে 10 জনকে মেরে ফেলছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, মানে আমাদের ওই সময়টাতে আমি যেটা করি, মানে ওই যে এখানে সবচেয়ে কম দাম ছিল মানুষের জীবনের, যার মধ্যে সবচেয়ে সস্তা ছিল হচ্ছে রাজনৈতিক কর্মীর জীবন। তার পেছনে যদি কোনো একটা ট্যাগ থাকে যে সে শিবির করে কিংবা সে ছাত্রদল করে, তাকে আসলে নিরাপত্তারক্ষী বাহিনী নামের যে ধরেন রাষ্ট্রীয় বাহিনী আছে, যাদের নিরাপত্তা দেওয়ার কথা, সে আসলে খুনি বাহিনী হয়ে উঠতে পারে। এবং ধরেন যে মিলিশিয়া বাহিনী, যে আওয়ামী লীগের যে মিলিশিয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, এরাও ধরেন তাকে খুন করে ফেলতে পারে। এটা নিয়ে সমাজে খুব বেশি আলাপ হতো না, একটি অপমৃত্যুর ডায়েরি। হ্যাঁ, এখন আমাদেরকে আসলে পাল্টা ভাবতে হবে। আমরা কি সেম কাজটা করব? আমরা পাল্টা ভাবতে পারছি? ওইটাই হচ্ছে জায়গাটা। ফরিদুল হক, জুলাই নিয়ে টানাটানির কারণে দেশ, আমরা গত 2-3 দিন ধরে বেশ আলোচনা শুনছি, ডিপ স্টেট নির্বাচন হবে কি হবে না, নির্বাচনটি কি আদৌ হবে? তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, সেটি ওনার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না। আবার রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। তাহলে বাধাটা কোথায়? বাংলাদেশে 2 জন প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় অ্যাসাসিনেট হয়েছেন। তার মানে তারা সর্বোচ্চ সিকিউরিটির মধ্যে কিন্তু তখন ছিলেন। এবং দক্ষিণ এশিয়াতে এটা বহু জায়গাতে ঘটছে। আমি তার মানে বলছি না কাউকে যে জীবন দিয়ে দিতে হবে, মানে এটা কাঙ্ক্ষিত না, প্রত্যাশিত না। কিন্তু এইখানকার পলিটিক্সের বাস্তবতা হচ্ছে এটা। আমরা যখন পলিটিক্স করতে ঘর থেকে নামছি, আমরা এটা জেনেই নিছি যে আমরা হয়তোবা স্বাভাবিক মৃত্যু আমাদের নাও হইতে পারে। এবং যখন হাসিনার আমলে ছিলাম, আমি যে কোনো ধরনের মৃত্যুকে আমি পরোয়া করিনি, এক্সেপ্ট যে আমাকে গুম করে ফেলছে এবং আমার লাশ পাওয়া যায়নি। এটাকে আমি নিজেই মানে আমি মারা যাওয়ার পরে আসলে কি হচ্ছে সেটা তো আমার কনসার্ন না, কিন্তু আমি বেঁচে থাকতে আমি আসলে ওটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি যে আমার বাচ্চা জানবে না যে আমার লাশ কোথায়, আমার পরিবার জানবে না, আমার মা জানবে না। এটা আসলে আমার জন্য অ্যাকসেপ্ট করার ব্যাপার। কিন্তু তারপরেও আমরা তারপরেও নেমেছি, চেষ্টা করেছি, ফাইট করেছি, এগিয়ে গিয়েছি, আমরা থামিনি, যে গতিতেই করি। তো এখন বাংলাদেশের জন্য যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন কিংবা দিতে চান, এরকম মানুষকে আসলে এই গাটস নিতে পারতে হবে। এইখানে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ইচ অ্যান্ড এভরিওয়ান লাইফ থ্রেটে আছে, এটা আমি মনে করি। সো এটা আমাদেরকে সবাই মিলে মোকাবেলা করতে পারতে হবে। সো এটা হচ্ছে একটা ব্যাপার। এবং এই যে এর মাধ্যমে যে দুর্বলতাটা প্রকাশ পায়, এই দুর্বলতাটা বাংলাদেশের আগামী দিনের জন্য আসলে এটা সুবিধাজনক না। বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য, বাংলাদেশকে একটা নতুন প্রক্রিয়ায় যাত্রা শুরু করার জন্য বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা এবং ওনার অ্যাক্টিভ থাকা, এটা আমাদের জন্য খুবই জরুরি ছিল। কারণ আমি নিজে দেখেছি 2023-এ বিএনপির একটা বড় অংশ নির্বাচনে চলে যেত, 24-এর নির্বাচনে। ওনার একটা স্টেটমেন্ট এটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছিল, জাস্ট এ সিঙ্গেল স্টেটমেন্ট। সো এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং ওনার অবর্তমানে যেহেতু বিএনপি ওই মডেলের একটা দল, বিএনপির নেতৃত্ব জিয়া পরিবারের কাছেই থাকবে, সেহেতু এইখানে তারেক রহমানের উপস্থিত থাকা এবং এই পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া খুব জরুরি ছিল। কেন? কারণ হচ্ছে যে এমনি তো ধরেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া, এগুলোর মধ্যে যেমন জরুরি ছিল, দ্বিতীয় হচ্ছে যে বিএনপির মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমরা আসলে নতুন বাংলাদেশ যাওয়ার পথে দায়টা এনসিপিকে দেওয়া হচ্ছে। আমি আশা করি যে জনগণ এটার বিচার করবে, জনগণের হাতে আমি ছেড়ে দিই। কিন্তু আমি মনে করি যে তারেক রহমান যদি এখানে উপস্থিত থাকতেন, এর অনেকগুলো ঘটনা হয়তো ঘটতো না। এটা আমার আকাঙ্ক্ষা। আরেকটা আকাঙ্ক্ষা হচ্ছে যে নেক্সট যে ধরেন ফেজে আমরা যাব, নেক্সট ফেজে আমাদের ন্যাশনাল ফিগার যারা, ন্যাশনাল লিডার যারা, তাদের উপস্থিতি এবং তাদের সরাসরি নেতৃত্বের খুব প্রয়োজনীয়তা আছে। সেখানে তারেক রহমানের উপস্থিত হওয়া এবং উপস্থিত হয়ে আসলে এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে, আমাদের এই প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়নি। আমরা ধরেন ইলেকশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে, ইলেকশনে পাওয়ার ট্রান্সফারটা হবে, নেক্সট পার্লামেন্ট আসবে, পার্লামেন্টে এসে জুলাই চার্টারের উপরে আমরা ডিসকাশন শুরু করব, ডিসকাশন শুরু করে জুলাই চার্টারটা ফাইনালাইজ হবে, ফাইনালাইজ হওয়ার পরে কিন্তু আমাদের নেক্সট ফেজটা শুরু হবে।
এই যে সময়টা, এই যে ট্রানজিশনাল সময়টা, এই সময়টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। যে কোনো স্যাবোটাজ দ্বারা, যে কোনো ধরেন বহির্শক্তি দ্বারা, যে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কনস্পিরেসি দ্বারা এই জিনিসটাকে ভেস্তে দিতে পারে। তো সেই জায়গায় লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশের লিডারশিপের ধরেন মনে করেন যে আপনি সেগমেন্ট করেন, তারেক রহমান একটা বড় সেগমেন্টের লিডার। তো ওনার এই সময় উপস্থিত থাকা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিতে পারা, এই যে ধরেন স্টেটসম্যানশিপ, এটা খুব জরুরি ছিল আমাদের। তার মানে কি উনি নিজেই আসছেন না? আমার মনে আক্ষেপ যেটা হচ্ছে না কেন হচ্ছে না, এটার ব্যাপারে আমি আসলে মন্তব্য করতে পারবো না, কারণ আমি বেসিক্যালি জানি না। এটা আমার আক্ষেপের জায়গা যে এটা আসলে হচ্ছে না। আমি মনে করি যে ওনার যদি সিরিয়াস লাইফ থ্রেটও থাকে, তারপরে ওনার আসলে সেটা ফেস করা উচিত, ফেস করা দরকার ছিল, কারণ হাসিনা নেই। হ্যাঁ, তো এটা ফেস করা দরকার ছিল। আমি একটু এই বিষয়ে শুনতে যাচ্ছি। ফরিদুল হক বললেন যে ওনার লাইফ থ্রেট থাকলেও ওনার ফেরা উচিত বাংলাদেশের স্বার্থে, একটা বেটার টাইমের স্বার্থে। লাইফ থ্রেট যদি নিশ্চিত কেউ জেনে থাকে, এটা কেউ যাবে না। যে বলছে যে আমি যদি বলেও থাকি, ইনফ্যাক্ট আমি সরাসরি যদি বুঝে থাকি যে লাইফ থ্রেট, সেটা কিন্তু আমি সামাল দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আসলে বলার জন্য বলা, ইমোশনালি আমরা অনেক কথাই বলতে পারি। বাট একটা জিনিস হচ্ছে, আমি যেটা সম্মানিত সহ আলোচক বলেছেন, বিএনপিতে অস্থিরতা চলছে, সেটা আমি আসলে দ্বিমত পোষণ করছি। বিএনপিতে অস্থিরতা চলছে না, রাজনীতিতে অস্থিরতা চলছে। এটাই হবে আমার মনে হয় যে অ্যাকচুয়াল ওয়ার্ড। আমরা যদি বলি বড় দলে ধরেন এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, এটা সবসময় আমরা দেখেছি, সবগুলো বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা। আমি যেটা বলতে চাই, রাজনীতিতে আসলে অস্থিরতাটা কেন আছে, যে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পর আপনি যারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে যে জিনিসগুলো সামাল দেওয়া প্রয়োজন, যেটা ইতিমধ্যে আমার সম্মানিত সহ-আলোচক বলেছেন, রিফর্মগুলো কি আসলে অন পেপারে হওয়া প্রয়োজন? পুলিশের যে রিফর্মের কথা বলেছেন উনি যথার্থই বলেছেন। ইউনিফর্ম দেখি আমরা বললাম যে আমরা পুলিশ রিফর্ম হয়েছে, প্রকৃত অর্থে কি রিফর্ম হয়েছে? এই যে দীর্ঘ সময়টা ছিল, তার মধ্যে তো জুলাই যোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেছে, তাদের মধ্যেও একটা ফ্রেশ জেনারেশন ছিল। চাইলে তো এখান থেকে একটা ফ্রেশ জেনারেশন আনতে পারত। দলীয় সরকার যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু কিছু না কিছু কোনো না কোনোভাবে বায়াসনেস থাকে। এই সরকার যেহেতু একটা নির্দলীয় সরকার, এখন চাইলে কিন্তু একটা ভালো রিক্রুটমেন্ট হতে পারত। তার মানে আপনি দায়িত্ব নিয়ে বলছেন না, আমি বায়াস না, এটা তো আপনি নিশ্চিত করছেন। ডেফিনেটলি দলীয় সরকারের চেয়ে আপনি যদি বায়াসনেস মানুষের স্বভাবতই একটা থাকে, কিন্তু আপনারাই আবার অভিযোগ মাঝে মাঝে করেন পক্ষপাত নিয়ে, যখন পক্ষে না যায়। আসলে হচ্ছে আমাদের অ্যাটিটিউডটা কি, সালিশ মানি তালগাছ আমার, যে আমার মতো করে হতে হবে। আমার মতো করে যখন হয় না, তখনই কিন্তু আমরা বলি আমরা বায়াসড বলি। আসলে কিন্তু যতটুকু আপনি বলেন, সিন্স ইন্ডিপেন্ডেন্ট যতগুলো গভর্নমেন্ট এসেছে, আপনি দেখেন যতগুলো ইলেকশন হয়েছে, আমি আমার পর্যালোচনা থেকে বলছি, দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছিল সবগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, সেটা নিয়ে বিচ্ছিন্নভাবে আমি আমার আশানুরূপ ফল পাইনি, হয়তো হতাশা থেকে বলতে পারে, বাট সেগুলো কিন্তু নিরপেক্ষ ছিল, অনেকটাই নিরপেক্ষ ছিল। এবং এ যাবৎকালে সবচাইতে গত 54 বছরে সবচাইতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ছিল। আমাকে যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে বলবো সেটা 91 নির্বাচন, 96 এর পরে যেটা হয়েছে, সেকেন্ড যেটা হয়েছে 2001 ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। বিতর্ক আছে, কিন্তু এখন আমি বিএনপি করে বিদায় আমি এটা বলতে পারবো না যে না 96 এবং 2001 নির্বাচন ফেয়ার হয়নি। এগুলো আমি আমার পর্যালোচনা থেকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে এগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, মানে কম বিতর্ক। হ্যাঁ, দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ ছিল। তা এখন আমরা কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনারা যে জিনিসগুলো প্রায়োরিটি বেসিসে রিফর্ম করা প্রয়োজন ছিল, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছিল, যাদের হাতে সবচাইতে বেশি জুলাই যোদ্ধা নিহত হয়েছেন, গুম হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সে পুলিশ বিভাগকে দৃশ্যমান কিন্তু কোনো আমরা রিফর্ম দেখিনি। যে তারেক রহমানের ফিরে আসা অনেক বেশি জরুরি, সেই প্রসঙ্গে আসলে আমি আপনাকে বলি যে বিএনপি কিন্তু শুধু নীতি নির্ধারক, কিন্তু তারেক রহমান দুইটি শব্দ বলেছেন, ওনার নিজের উপরে নির্ভর করে না এবং স্পর্শকাতর।
দুইটি শব্দ ব্যবহার করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটি স্ট্যাটাসের মাধ্যমে। আসলে আমরা নিশ্চিত না সেই স্ট্যাটাসটি ওনার নিজের কিনা, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজটি ওনার নিজের কিনা আমরা নিশ্চিত না, তারপরে এই দুইটি শব্দ পেয়েছি। আসলে হচ্ছে ইনফ্যাক্ট আপনি যদি দেখেন, আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে এই কথাটা বলবো যে আমি বাসা থেকে কেন বের হচ্ছি না, আমি কেন দেশের বাইরে যাচ্ছি না, দেশে ফিরছি না, এটা আমার ব্যাখ্যাটা আমি দিতে পারবো। ওনার যে বিষয়গুলো আছেন, উনি যেভাবে অনুধাবন করতে পারছেন, এটা কিন্তু আমি যদি ওনার মা কতটা সাফার করেছেন এবং এখন করছেন, আমার কাছে এটা মায়াকান্নাই হবে। ইনফ্যাক্ট ওনার নিকটাত্মীয় বলতে কিন্তু একমাত্র মাই আছেন। কাজে এই লেখাগুলো যখন দেখি যে কেমন ছেলে আসছে না, মনে হচ্ছে যে ওনার চেয়ে ওনার মার জন্য অন্যদের দরদ বেশি। কিন্তু ওনার নিশ্চয়ই এমন কিছু বিষয় আছে যেটার কারণে হয়তো আসছেন, হয়তো আশার তীব্রতা আছে, কিন্তু প্রতিবন্ধকতা তার চেয়ে শক্ত। আপনি দেখেন যে ভদ্রলোক আমার কাছে মনে হয় এখন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঠিকভাবে ঘুমায় কিনা, যে দলের জন্য কাজ করছেন। আর দলের একমাত্র দায়ভার উনিই কেন হবেন? দলের মধ্যে তো লক্ষ লক্ষ নেতাকর্মী আছেন। আপনি যদি লেয়ার দেখেন, উনি অ্যাক্টিং চেয়ারপারসন, স্ট্যান্ডিং কমিটি আছে, নির্বাহী কমিটি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, প্রতিটি জেলা পর্যায়ে নেতা আছে। দায়ভার দায়িত্ব তো শুধু ওনার একার না। উনি একা আসলেই সব পরিবর্তন হয়ে যাবে সেটাও আমি মনে করি না। পরিবর্তনটা কিন্তু ফরিদুল হক গ্রাসরুট লেভেল এবং মিড লেভেল এবং সবারই পরিবর্তন হতে হবে। নেতৃত্বের অবস্থানের কারণে বা জাতীয় অবস্থানের কারণে ফরিদুল হকরা মনে করেন তারেক রহমান আসলে, বাংলাদেশে ফিরে আসলে অনেক কিছুই আপনি দেখেন উনি দেশে থাকলে যতটা না সময় দিতে পারতেন, বিদেশে থেকে আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি সময় দিচ্ছেন। আমার কাছে তো মনে হয় আসলে 24 ঘন্টার মধ্যে আসলে উনি কোন সময়টাতে ঘুমোচ্ছেন। তাহলে মিথিল ভাই, আসলে বর্তমানে সংকট কোন জায়গাটিতে? আপনি একজন একাডেমিশিয়ান, আপনি সংকট কোন জায়গাটুকুতে দেখেন? অন্যান্য রাজনৈতিক দলদের ধারণা বিএনপি একমাত্রই নির্বাচন চাচ্ছে, কিন্তু কারো কারো যদি এই সংখ্যা থাকে নির্বাচন যত দেরিতে হবে আমাদের জন্য ভালো হবে, তারা কিন্তু স্বাভাবিকভাবেই রাজনীতির অস্থিরতাটাকে সমর্থন করবে পরোক্ষভাবে, অজুহাত হিসেবে। কারণ না, এখন উপযুক্ত সময় না, নির্বাচন আরও পরে হওয়া উচিত। আরও পরে মানে কখন? আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে এবং সবকিছু গুছিয়ে দিয়েছে। গোছানোর জন্য কত সময় প্রয়োজন, যেখানে আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন দেখি না। 1 বছরের উপরে হয়ে গেছে যে রিফর্মের, যে দৃশ্যমান কোনো দেখছি না, পরিবর্তন দেখছি না। সেখানে একটা ইলেকশন, নির্বাচিত সরকার খুবই দ্রুত আসা প্রয়োজন, সেটা যেই আসুক। আপনি দেখেন অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এটা কিন্তু কথায় আসেনি। এটা সবচাইতে বড় সংকট কিন্তু এখন। আপনি ইনভেস্টররা, আমি তো দেখছি শুধু বড় ইনভেস্টর না, ছোট মাঝারি ইনভেস্টর যারা এবং দেশেও যাদের কাছে টাকা আছে, ওরা রিইনভেস্টমেন্টে যাচ্ছে না, চিন্তা করছে এখন আমরা ইনভেস্টমেন্টে যাব। আসলে দেশের পরিস্থিতি টাইমটা প্রপার মনে করছে, কারা পরবর্তীতে আসছে ক্ষমতায়, এই অন্তর্বর্তীকালীন থাকবে নাকি নতুন কোনো শক্তি আসবে? নির্বাচন না হলে সে সংকট হচ্ছে। এটা কি বলে রাজনৈতিক অস্থিরতা? জনগণ সে অস্থিরতার মাঝে আছে, যার কারণে কিন্তু নতুনভাবে কোনো ভেঞ্চার, নতুনভাবে কোনো ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে না। এবং আপনি যদি কি ফরেন ইনভেস্টমেন্ট দেখেন, একই ঘটনা কিন্তু হচ্ছে। আমি কিছুদিন আগে জাইকা, আমি যেহেতু জাপানে পড়াশোনা করেছি, জাইকা কিছু ছিলেন এবং কিছু কোম্পানি এক্সিকিউটিভও জাপান থেকে এসেছিলেন। ওরা কিন্তু এই প্রশ্নটাই আমাকে প্রথম করলেন। আমি যেহেতু নার্সিথ ইউনিভার্সিটির ক্যারিয়ারে আছি, ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারে ডিরেক্টর হিসেবে আছি, আমাকে কিন্তু এই কথাটা বলছেন আসলে নির্বাচন কখন হচ্ছে আর নির্বাচিত সরকার ওনারা কতদিন থাকছেন। এটা চাইলে আমরা সবাই মিলেও কিন্তু সে উত্তর দিতে পারবো না। আমরা একটু এই বিষয়ে শুনি। সবাই মিলে চাইলেও উত্তর দিতে পারবো না, বাস্তবতাটা কি এই জায়গায় চলে গেছেন? এবং মিথিল ভাই আরেকটি কথা বললেন যে কেউ চাইছেন নির্বাচনটি আরেকটু যদি পেছানো যায়, হ্যাঁ, এটিকে অজুহাত হিসেবে দাঁড় করানো, একটু গুছিয়ে ওঠা। আমি ওনার এটার সাথে একমত না। আমি এরকম মনে হয় না আমার কারো কাছে কেউ চাচ্ছেন না কিংবা কেউ চাইছেন। মানে নির্বাচন নিয়ে যে মূল আর্গুমেন্টটা ছিল সেটা হচ্ছে যে আমরা কোন কাঠামোর অধীনে নির্বাচন করব, ফ্যাসিস্ট কাঠামোর অধীনে নাকি আমরা একটা রিফর্ম কাঠামোর অধীনে নির্বাচন করব। এখানে আমাদের অনেকগুলো প্রয়োজনীয় রিফরমেশন দরকার ছিল এবং আফটার ইলেকশন আমরা যে রিফর্মগুলো করব সেটা যদি আমরা বিফোর ইলেকশন আমরা এটা সেটেল ডাউন করতে না পারি, ইলেকশনের পরে এটা আমরা সেটেল করতে পারবো না, কারণ তখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট। তো ওই আর্গুমেন্ট তো আমরা সাকসেসফুলি ডান করছি। আমাদের অনেকের অনেক আক্ষেপ আছে, অনেকের অনেক চাওয়া পাওয়া না, মানে চাওয়া
না পাওয়া আছে। তো এইটা ধরেন এরপরে এখন ধরেন সরকার ডেলিভারেটলি বারবার বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই অনুযায়ী সকল কার্যক্রম চলতেছে। সো এখন আসলে কোনো দিক থেকে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে না। সো আমি এটা এবং রাজনৈতিক কোনো অস্থিরতা ওই রকম নাই, ওইভাবে তার মানে নির্বাচন হবার মতো যথেষ্ট ম্যাচিউর একটা এনভায়রনমেন্ট আছে, জায়গাটা আছে। আমি যে জায়গা থেকে ওই কথাটা বলেছি, আমি নিজে আসলে এক্সপেক্ট করেছিলাম যখন ধরেন 5 তারিখ রাতে 5ই আগস্ট 2024-এর রাতে যখন সমন্বয়করা নাহিদ ইসলাম সহ অন্যরা যখন ওনার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, তা আমি এক্সপেক্ট করেছিলাম উনি রিপ্লাইটা দিবেন যে ওকে হোল্ড অন, আমি জাস্ট নেক্সট ফ্লাইট ধরতেছি, আমি আসতেছি বাংলাদেশে, উইল সেটেল ডাউন দ্য সিচুয়েশন টুগেদার। এইটা ছিল লিডারশিপ, এটা আমার এক্সপেকটেশন ছিল। এখন উনি কেন করেন না সেটা নিশ্চয় ওনার কাছে ব্যাখ্যা আছে, এবং ওনার ব্যাখ্যাটা কতটুকু পলিটিক্যালি রাইট কতটুকু রং এটা আমি মনে করি হিস্ট্রি উইল ডিসাইড। এটা আমরা এখন ডিসাইড করতে পারবো না, এটা হিস্ট্রি ডিসাইড করবে। এইটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশন আমি মনে করি যে এমন বড় কোনো অসুবিধা নেই যে কারণে ধরেন আমরা একটা মানে সংকটকে উত্তরণ করতে পারবো না। এটা আমরা মোটামুটি সংকট অলরেডি আমরা পেছনে আমরা অনেকগুলো জিনিস, একটা জিনিস যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে আমাদের ধরেন প্রচুর আমাদের বিতর্ক করতে হয়েছে, প্রচুর তর্ক করতে হয়েছে। আরটা যেটা হচ্ছে যে দায় চাপানোর ধরেন যে স্বভাব আমাদের সবারই মধ্যেই কম বেশি আছে। আপনি ধরেন মনে করেন আমাকে বলতে পারেন যে আপনার কাছে তো ভাই আকাঙ্ক্ষা খুব ভালো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরেন যেই রুমের ভেতরে ধরেন মনে করেন যে একটা বদ্ধ রুমের ভেতরে সবাই স্মোক করতেছে, আপনি স্মোক না করেও যদি বাইরে যান মানুষ মনে করবে যে আপনি আসলে স্মোক করে এসেছেন, কারণ আপনার শরীরে অন্তত গন্ধ লেগে যাবে। তো আপনি এরকম একটা ব্যবস্থার মধ্যে আছেন, এরকম একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে আপনি বড় হয়েছেন। আপনি তো এখানে একদল দেবশেষু আল্লাহ পাঠায় নাই, স্বর্গ থেকে একদল দেবশিশু পাঠিয়ে দিয়েছে, এরা এসে একদম এরা কোনো ধরনের কোনো কিছুতে কালিমা লিপ্ত হবে না, ব্যাপারটা তো তা না। আবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে ধরেন যাদেরকে বলা হচ্ছে তারা খুব অর্গানাইজড ফোর্স না। এখানে এই আন্দোলনের ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয়ক হিসেবে সারা দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী ছিল, কিন্তু দায়টা শুধু এসেছে হচ্ছে গিয়ে পরবর্তী দিকে এনসিপি গঠিত হচ্ছে 6 মাস পরে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে তার ওই ধরনের ওই অর্থে নিয়ন্ত্রণ সে নিতেই চায় নাই। পরে বহু কষ্টে পরে একটা পর্যায়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলা হয়েছে যে আপনারা সাংগঠনিকভাবে স্টপ করেন, এরকম আর কি। তো এই জায়গা থেকে আমি মনে করি যে তারপরেও এখনো যে পরিস্থিতি আছে ওই রকম সংকট নেই যে আমরা ধরেন বেটার জায়গায় যেতে পারবো। গুড ফর ইলেকশন। হ্যাঁ, এখন এইটা মূলত নির্ভর করছে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। আমরা রাজনৈতিক পক্ষগুলো আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, যে প্রবলেমগুলো আছে এটা আমরা টুগেদার ফেস করতে পারবো। ইলেকশনটা আমাদের সবার, কে জিতবো কে হারবো সেটা পরের ব্যাপার, কিন্তু ইলেকশনটা সাকসেসফুলি হওয়া এটা সবার জন্য সবার এক সুর চলে সবার এক সেম কনসার্ন। জি, ধন্যবাদ ফরিদুল হক। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। জনগণ থেকে হয়ে ওঠে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।